আজ থেকে ১,৫০০ বছর আগে ভারতেই ছিল একমাত্র বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়, যাতে দেশ বিদেশ থেকে বহু ছাত্র পড়তে আসতো। আজকালকার দিনে শূন্য ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। আর শূন্যের আবিষ্কর্তা আর্যভট্ট ছিলেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়েরই একজন অধ্যাপক। চলুন আজ নালন্দা সম্পর্কে জানি। নমস্কার, কেমন আছেন সবাই? রোজ গল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ ছিল বিহার ভ্রমণের শেষ দিন, তাই এখন বাজে সকাল ৯টা। আমরা এখন বেরিয়ে যাব সোজা বাড়ির দিকে, কারণ আর মাঝখানে দেখে নেব নালন্দা। তো সেই কারণের জন্যই আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। গাড়িতে আমাদের পড়েছিল ৭,০০০ টাকা। আর নালন্দা রাজগীর থেকে নালন্দা পৌঁছাতে সময় লাগে মোটামুটি ধরুন ১ থেকে ১.৫ ঘন্টা কি ১.৫ ঘন্টা মতো। তো আমরা মোটামুটি রওনা হয়েই গেছি। আর এই নালন্দা যাবার পথের শোভা দেখতে দেখতেই আমরা এগোচ্ছি। চলুন আপনাদের সাথেও দেখা হবে নালন্দায় গিয়ে। আমাদের প্রাচীন বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ দেখতে হলে আপনাদের প্রথমেই গেট দিয়ে ঢুকেই বাম সাইডে রয়েছে টিকিট কাউন্টার। তো সেখান থেকে ১৫ টাকা মূল্যের টিকিট কেটে নিয়েই আপনাদেরকে নালন্দার ভেতরে ঢুকে পড়তে হবে। তো চলুন আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম, এবার পায়ে পায়ে এগোতে থাকি। নালন্দা খোলা থাকে প্রত্যেক দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার সূচনা হয়েছিল ভারতবর্ষের হাত ধরে। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা সব কিছুরই সূচনা হয়েছিল ভারতের হাত ধরে। কুমারগুপ্তের সময় থেকেই বর্তমান বিহার অর্থাৎ প্রাচীন মগধে প্রতিষ্ঠিত হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দায় কান পাতলে আজও শোনা যায় প্রাচীন ভারতবর্ষের বৌদ্ধ শিক্ষার পদধ্বনি। বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির এই ধারা বিভিন্ন দেশে প্রদেশে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত করে দেওয়ার জন্য প্রাচীন ভারতবর্ষের বুকে গড়ে উঠেছিল বৌদ্ধ মঠ ও বিশ্ববিদ্যালয়গুলি, যার মধ্যে অন্যতম ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়। হিউয়েনসাং আর ইৎসিংয়ের বিবরণী থেকেই এই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক কিছুই কিন্তু আমরা জানতে পারি। তো চলুন আজকে এই নালন্দার ভেতরেই কিন্তু আমরা ঢুকবো। আর একটুখানি এগিয়ে যদি যাই তো সেখানে অনেকগুলো বোর্ড টানানো রয়েছে। তো সেই বোর্ডের মধ্যে কিন্তু লেখা রয়েছে যে নালন্দার যখন খনন কার্য শুরু হয়েছিল সেই খনন কার্যের সময় কোন সময় কতটা প্রোগ্রেস হয়েছিল কোন সালে, সেটাই কিন্তু। আর ঢুকতেই দেখা গেল যে ভারতবর্ষের একটা পতাকা রয়েছে। আর যেহেতু ইউনেস্কো থেকে নালন্দা একটা হেরিটেজ বলে মান্যতা দেওয়া হয়েছে, তো সেইটারই একটা স্মারক এখানে রাখা রয়েছে। চলুন আরেকটু এগিয়ে গেলে কিন্তু আমরা ওই বোর্ডগুলো কিন্তু মোটামুটি দেখতে পাবো। এই যে বোর্ডগুলো দেখাচ্ছে, এখানেই কিন্তু কবে নালন্দা প্রথম খনন কার্য শুরু হয়েছিল এবং কত সালে কতটা পর্যন্ত প্রোগ্রেস হয়েছিল সেই ইতিহাসে কিন্তু এখানে কতজন শ্রমিক কাজ করেছিল, এই সমস্ত ইতিহাসে কিন্তু এই বোর্ডগুলোর মধ্যে লেখা রয়েছে। তবে এখানে আমরা একটা কথা বলি যে নালন্দা কিন্তু প্রথম তো কুমারগুপ্তের সময় শুরু হয়েছিল, তারপরে ৩টে রাজবংশ কিন্তু এখানে এর পরিচালনার ভূমিকায় ছিল। আর সেটার হচ্ছে কুমারগুপ্ত গুপ্ত বংশ, হর্ষবর্ধন এবং একদম শেষে এর পরিচালনা করেছিল পাল বংশের রাজারা। নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রদেরকে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে এবং কঠোর প্রবেশিকার মাধ্যমেই কিন্তু এখানে ভর্তি হতে হয়েছিল। যখন হর্ষবর্ধনের সময় কিন্তু নালন্দা একদম সবথেকে খ্যাতির গগনে ছিল। সেই সময়ের মধ্যে কিন্তু ভারত ছাড়াও তিব্বত, চীন, কোরিয়া, মধ্য এশিয়া, পারস্য এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু পণ্ডিতরা এবং ছাত্ররা এখানে এসে পড়াশোনাও যেমন করত, তেমনি অধ্যাপনার কাজও কিন্তু এখানে করেছিলেন। তো এই যে বিশ্ববিদ্যালয়টার যে গঠনটা, সেই গঠনটার যে ইটগুলো আপনারা দেখবেন, সেই ইট স্ট্রাকচার আগে পুরনো যে স্ট্রাকচার, আগে তো সিমেন্ট সেরকমভাবে ছিল না, বা সিমেন্টের ব্যবহার কিন্তু অনেক পরে হয়েছিল। তো এই গঠনটাই কিন্তু একটা কি বলবো, তার ভিতটার মধ্যেই একটা অন্যরকম প্রাধান্যতা লাভ করেছিল। চলুন আমরা দেখে নিই। হ্যাঁ, আমার কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের বাইরের পরিবেশটাও ভীষণ ভালো লেগেছে, যে চারিদিকে খুব সুন্দর করে ফুল বাগান করে রাখা ছিল। তো যাই হোক, আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ঢুকে পড়লাম।
প্রথমেই যেটা বলি যে এই বিশ্ববিদ্যালয়ের যে দেয়ালগুলো ছিল সেই দেয়ালগুলো কিন্তু ভীষণ পরিমাণ চওড়া ছিল। আর এখানে এসে শুনলাম যে বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো নাকি শীতাতপ নিয়ন্ত্রিত ছিল, মানে শীতকালে মানে বেশি ঠান্ডা লাগতো না, আবার গরমকালে বেশি গরমও লাগতো না। এইটা হচ্ছে 5 নম্বর মনেস্ট্রি। এখানে কিন্তু টোটাল 108টা মনেস্ট্রি আর 108টা মন্দির ছিল বা টেম্পল ছিল যেখানে পূজা পাঠ করা হতো। তার মধ্যে এটা হচ্ছে 5 নম্বর, কিন্তু খনন করে পাওয়া গেছে মাত্র 8টা। আর এই ছোট ছোট যে কুয়োর মতো জায়গাগুলো দেখা যাচ্ছে এইগুলো ছিল কিন্তু ছাত্রাবাস। পরবর্তীকালে অনেক সময় ভেঙে গেছে। এটা কিন্তু আমরা এখন যেটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কি এই ছাত্রাবাসের ছাদ। বহু কী হচ্ছে, যখন ভেঙে গেছে তখন এর ওপর দিয়েই কিন্তু বিল্ডিং তৈরি করে গেছেন রাজারা। ফলে কিন্তু এইটা কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু বহুতল বিশিষ্ট ছিল। আর এই যে মাঝখানে যে দুটো বিল্ডিংয়ের মাঝখানে, এপাশে একটা মনেস্ট্রি, এপাশে কিন্তু একটা মনেস্ট্রি, আর মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা ছিল হচ্ছে একটা করিডোর। তো এখানে এসে শোনা গেল যে যাতে কোনো বিল্ডিংয়ের আঁচ কোনো বিল্ডিংয়ে না লাগতে পারে, সেই কারণের জন্যই কিন্তু এরকম মাঝখানে একটা করিডোরের সিস্টেম করা হয়েছিল। আর এইগুলো হচ্ছে স্তূপ। এখানে বসে কিন্তু মানুষ ধ্যান করতো, মেডিটেশন করতো, এবং এখানে বসে অনেক সময় লেকচার দেওয়া হতো। তো এইগুলো করা হতো। আর এখানে দেখুন একটা নকশা করে দেওয়া হয়েছে, এটাতেই কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কি কি খনন করা গেছে। এই যে দেখছেন ছোটো ছোটো খোপ, এই খোপগুলো হচ্ছে দু সাইডের খোপগুলো হচ্ছে ছাত্রাবাস, আর মাঝখানে এই যে সাদা মতো অংশ এটা হচ্ছে করিডোর। তো আমরা যখন ভেতরে গিয়ে দেখলাম, তো ভেতরে গিয়ে দেখলাম যে একদম প্রচণ্ড আধুনিক কায়দায় করা হয়েছে। যে স্লোপিং, আমরা জানতো ড্রেন ফ্রেনগুলো যেমন করি, জল যেভাবে ঢালা হয়, তো এখন ওগুলোতে সিমেন্টের প্রলাপ পড়েছে, কিন্তু সেই সময় কিন্তু এটা সিমেন্টের প্রলাপ ছিল না। এটা হচ্ছে টেম্পল নাম্বার 3টা। তো চলুন আমরা এটাই করছে সব থেকে। আর এই যে দেখবেন বিল্ডিংগুলোর মধ্যে এই যে কালো কালো একটা ইটের মধ্যে দাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই সময় তো বখতিয়ার খলজি এটা জ্বালিয়ে দিয়েছিল, তো সেই কারণেই মধ্যেই কিন্তু বিল্ডিংটার মধ্যে এইরকম একটা কালচে কালচে ছাপ পড়ে গেছে ইটগুলো পোড়ার ফলে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে টেম্পল। চলুন আমরা এখানকার টেম্পলটা কীরকম ছিল বা পূজাগৃহটা কীরকম ছিল সেটাও একবার দেখে আসি। এখন যেহেতু এখানে কোনো মূর্তি পাওয়া যাবে না, কারণ এটা তো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, মাটির তলায় ছিল, খনন কার্যের ফলে কিছুটা অংশ তোলা গেছে। এর নিচেও কিন্তু প্রচুর জিনিস এখনও হয়তো খনন করলে পাওয়া যাবে। তো এই হলো এখানকার মন্দিরটা। নালন্দা বিশ্ববিদ্যালয়ের 3টে বড় লাইব্রেরি ছিল। তার 3টে লাইব্রেরির নাম ছিল রত্নসাগর, রত্নদধি আর রত্নরঞ্জক। এই 3টে লাইব্রেরিতে টোটাল 90 লক্ষ বই ছিল। তো শোনা গেছে যে বখতিয়ার খলজি একবার এখানে এসে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তো কোনো তার যে নিজস্ব হাকিম যারা ছিলেন কোনোভাবেই তাকে অসুস্থ করতে পারছিলেন না। তখন তারই এক হাকিম, এখানকার যে প্রধান ছিলেন যে রাহুল শ্রীভদ্র, তো সেখানে তার কথা অনুযায়ী তাকে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তবে এখানে তিনি একটা কিন্তু শর্ত রেখেছিলেন যে তিনি কাফের, তখন ভারতীয়দেরকে বলা হতো কাফের, যারা মূর্তি পুজো করত। তো যেহেতু বখতিয়ার খলজি তো মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না, তো ইনি বলেছিলেন যে কাফেরদের হাতের কোনো খাবার কিন্তু তিনি খাবেন না। তো সেই মতোই, সেই শর্ত মতোই তখন রাহুল শ্রীভট্ট কী করলেন যে তিনি শুধু কোরআনের কয়েকটা পাতা প্রত্যেক দিন বখতিয়ার খলজিকে পড়তে দিয়েছিলেন। তো সেই মতো উনিও পড়ার পরে তিনি সুস্থ হয়ে যান, এবং পরে তিনি জানতে পারেন যে ওর মধ্যেই তিনি কিন্তু ওষুধ লাগিয়ে দিয়েছিলেন। আর যখন তিনি পড়েছেন তার যে ঘ্রাণটা, সেই ঘ্রাণটা ভেতরে যাওয়ার ফলেই কিন্তু তার ওষুধটা কাজ করেছিল। এবং এইতে কিন্তু তিনি হিংসাবর্তী হয়েছে যে তার কাছে এত বিজ্ঞ হাকিমরা থাকা সত্ত্বেও সে পারল না তাকে সুস্থ করতে, আর একজন ভারতীয় সে তাকে এইভাবে সুস্থ করে দিল। তো সেই হিংসা বশবর্তী হয়ে তিনি কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়তে যে লাইব্রেরি ছিল সেটা কিন্তু তিনি পুড়িয়ে দিয়েছিলেন, এবং প্রায় 6 মাস ধরে এই বইগুলো পড়তে সময় লেগেছিল। তো আজকে হয়তো সেই বইগুলো থাকলে আমাদের ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞান বলুন বা ইলেকট্রনিক্স বিজ্ঞান বলুন, যে কোনো বিষয়ে আরও অনেক বেশি হয়তো উন্নত করতে পারত। এখন আমরা ঢুকছি নালন্দা
বিশ্ববিদ্যালয়ের ভেতরে মনেস্ট্রি নাম্বার 1, মানে আপনি যদি গেট দিয়ে ঢুকেন তাহলে এক সাইডে হচ্ছে আপনার ডান সাইডে হচ্ছে মনেস্ট্রি নাম্বার 5 আর এক সাইডে হচ্ছে মনেস্ট্রি নাম্বার 1। তো এরকম 8টা মনেস্ট্রি কিন্তু পাওয়া গেছে। প্রায় 30 একর জায়গা খনন করা হয়েছিল, তার মধ্যে একটা সামান্য অংশ কিন্তু আমরা দেখতে পেয়েছি, কিন্তু পায়ে হেঁটে এতটা ঘুরে দেখা সম্ভব হয়েছিল না, তাই কারণের জন্য আমরা খুব কম জায়গায় আমরা ঘুরতে পেরেছিলাম। যাই হোক, এখন আমরা ঢুকে গেছি হচ্ছে ছাত্রাবাসে। আর এই যে সামনে খোপ অংশটা দেখছেন, এই খোপের মধ্যেই কিন্তু বুদ্ধদেবের মূর্তি ছিল। এটা দুই পাশেই দেয়ালে করা রয়েছে, যাতে ছাত্ররা বুদ্ধদেবের মূর্তিকে প্রত্যেক দিন মানে প্রণাম করে তাদের পাঠ অধ্যয়ন করা বা জীবন দিনটা শুরু করতে পারত। তবে এখানে যে শুধু বৌদ্ধিক ধর্মগ্রন্থগুলোই পড়ানো হতো তা নয়, মানে সোসিওলজি, অঙ্ক, তো এইরকম বিভিন্ন বিষয় কিন্তু পড়ানো হতো। এখানে কিন্তু ছাত্রদের একদম বিনামূল্যে পড়ানো হতো। এখানকার যে আশেপাশের যে গ্রাম থেকে যা কিছু আসতো সেগুলোই কিন্তু রাজারা এই মন্দিরের মানে মঠের পড়াশোনা করার উদ্দেশ্যে এগুলো সম্পূর্ণ মানে অর্পণ করে দিত, মানে দিয়ে দিত। সবথেকে বেশি ভালো লেগেছে যেটা, যে এত সুন্দর এর ডিজাইন, যে প্রত্যেকটা ছাত্র এক একটা গৃহে থাকতো, সেখানে তাদের আলো রাখার জায়গা, সেখানে তাদের বই রাখার জায়গা, তার সাথে ড্রেনেজ সিস্টেম, এবং এখানে কিন্তু কুয়োর থেকে জল তুলেই সমস্ত কাজ করা হতো। এইগুলো ছিল হচ্ছে ছাত্রাবাস। আর এই যে দেয়ালের দু সাইডে দেখছেন খোপ, এইগুলো হচ্ছে বাতি রাখার জায়গা। আর ভেতরের দিকেও এরকম খোপ করা রয়েছে, সেখানেই কিন্তু মানে বই টই রাখা হতো। তো এইগুলো কিন্তু আমরা গাইডের মুখেই কিন্তু শুনেছিলাম, কারণ কি আশেপাশে আমরা কোনো গাইড নিয়েছিলাম না, আশেপাশের গাইডরা বলছিল যখন অন্যদেরকে, সেটা শুনেই কিন্তু আমি কিছুটা মানে বলতে পেরেছি। আমাদের এই একটাই ভুল হয়েছে যে আমরা গাইডটা নিয়ে গেলে আমরা হয়তো আরও বেশি কিছু জানতে পারতাম। তো যাই হোক, ইতিহাস জানার তো শেষ নেই, তো আমরাও অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে আস্তে আস্তে আমরা কী করেছিলাম, বাড়ি ফেরারও ছিল বলে বেরিয়ে চলে আসলাম। ইচ্ছা না থাকলেও অগত্যা বেরিয়ে আসতে হলো ভেতর থেকে, কারণ এত রোদ যে আর হাঁটা যাচ্ছে না। তো আর্ধেকও দেখিনি আমরা, মানে একদম 1%ই দেখেছি। তাই নালন্দা বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকেই রয়েছে, রাস্তার অপোসাইডে রয়েছে নালন্দা মিউজিয়াম। এখানেও অনেক জিনিস রয়েছে, আমাদের সময়ের অভাবে আমরা ওখানে ঢুকতে পারিনি। তো ইতিহাসের মানে আমি যেটুকু আপনাদেরকে জানাতে পেরেছি, খুবই কম জানাতে পেরেছি, আমি অত বেশি কিছু জানিও না, আমরা গাইড না নেওয়ার ফলে আমরা জানতেও পারিনি। যাই হোক, আমার হয়তো অনেক কিছু খামতি থাকতে পারে, তো তার জন্য মার্জনা করে দেবেন, কারণ ইতিহাসকে নিয়ে কাটাছেঁড়া করার ক্ষমতা আমার নেই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, কারণ আমাদের এখানে খেয়ে লাঞ্চ সেরেই আমাদেরকে আবার যাত্রা করতে হবে বাড়ির উদ্দেশ্যে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য করেই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।